Roman English presents one shot class on rearrange. ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ, যেখানে একটি ভুল হলে দুটি জায়গায় 100% ভুল হবে। আজকে আমরা সেই রিঅ্যারেঞ্জটা নিয়ে বিস্তারিত ক্লাসটা আমরা কন্ডাক্ট করব। বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমাদের জানতে হবে দ্য ডেফিনেশন অফ রিঅ্যারেঞ্জ। আমরা বলছি রিঅ্যারেঞ্জ or rearrangement of sentences is the process of changing the order of a sentence to create a different effect or meaning in a paragraph or in a passage. মানে হচ্ছে যখন কোনো প্যারাগ্রাফে বা প্যাসেজের সেন্টেন্সগুলোর অর্ডার চেঞ্জ করে একটা ধারাবাহিক সিকোয়েন্সের মাধ্যমে সেই প্যাসেজটাকে ফুটিয়ে তোলার যে প্রসেসটা, সেটাকে আমরা বলি রিঅ্যারেঞ্জ। মূলত ইন্টারমিডিয়েট লেভেলে এই রিঅ্যারেঞ্জে স্টুডেন্টদেরকে সেন্স অফ কোহিশনে একটা পরীক্ষা দিতে হয়। আর এই সেন্স অফ কোহিশনটা না থাকলে, না বুঝলে রিঅ্যারেঞ্জ সলভ করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কোহিশন? কোহিশনকে আমরা দুটা অ্যাঙ্গেলে দেখব। একটা অ্যাঙ্গেল হচ্ছে আবিধানিক শব্দ, তার অর্থ কী। যেমন আবিধানিক যে শব্দ, তার অর্থগুলো হচ্ছে সংহতি, সংবদ্ধতা বা একত্রে কেটে থাকার প্রবণতা। কিন্তু গ্রামারে যদি আমরা কোহিশনের ল্যাঙ্গুয়েজটা বুঝি, তাহলে দুটো জিনিস আমরা পাবো, ধারাবাহিক এবং যৌক্তিক প্রবাহমানতা। আলটিমেটলি আমরা বুঝেছি যে কোহিশনটা আসলে কীভাবে কাজ করে। কিন্তু আরও ক্লিয়ার যদি করতে চাই, তাহলে আমরা এইখানে সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্সগুলো দেখব যে আসলে এর মধ্যে কোনো কোহিশন নাই। কিভাবে নাই একটু পড়ি, দেখো লেখা আছে, নাও হি নিডস আ ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ হিজ কার। রানা ইজ আ স্কুল টিচার। এই যে প্রথমে 1 নম্বর দেওয়া আছে, নাও হি নিডস আ ড্রাইভিং লাইসেন্স। এখানে প্রথম প্রশ্ন হবে হি বলতে কাকে বোঝানো হচ্ছে। দ্যাট মিনস এটা ক্লিয়ার না। এখন এই বাক্যগুলোকে যদি আমরা সাজিয়ে নিই, দেখো এখানে খেয়াল করে আমরা লিখেছি একটা কোহিশন, নো কোহিশন, আর একটা লিখেছি কোহিশন রয়েছে। যেমন এখানে এক নম্বরটা আছে, নাও হি নিডস আ ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ হিজ কার, যেটা কিন্তু 1 নম্বরে রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, এই 1 নম্বরটা আমাদের কোহিশন সেন্টেন্সে কিন্তু 3 নম্বর হয়ে গিয়েছে। আবার যেটা 2 নম্বর, রানায় যে স্কুল পার্টটা আছে, যে 2 নম্বর লেখা আছে, যেটা 2 নম্বরটা আবার 1 নম্বরে চলে আসছে। যেমন আমি একটু পড়ে দিই তোমার জন্য। এখানে লেখা আছে, নাও হি নিডস আ ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ হিজ কার। তারপর লেখা আছে 2 নম্বরে, রানা ইজ এ স্কুল টিচার। তারপর 3 নম্বর, হি হ্যাজ টু গো টু স্কুল বাই পাবলিক বাস ইন স্পাইট অফ হ্যাভিং কার অ্যাট হোম। তার মানে আমরা বলছি যে এখন তার একটি ড্রাইভিং লাইসেন্স দরকার গাড়ি চালানোর জন্য। প্রশ্ন হচ্ছে কার দরকার। 2 নম্বর বলছে আবার, রানা একজন স্কুল শিক্ষক, তাকে স্কুলে যেতে হয় পাবলিক বাসে করে, তার বাসায় গাড়ি থাকা সত্ত্বেও। অতএব হি প্ল্যানস টু স্পেন্ড সেভারাল আওয়ার্স ড্রাইভিং, প্যারালাল পার্কিং অ্যান্ড স্টাডিং ট্রাফিক রেগুলেশনস। আর 5 নম্বরটি দিয়েছে, রানা উইল টেক হিজ ড্রাইভিং টেস্ট নেক্সট উইক। এবং এই যে অনেকগুলো সেন্টেন্স আমরা এখানে দেখতে পেলাম, এই সেন্টেন্সগুলোকে যদি একটু হালকা চেঞ্জ করি, তাহলে দেখো তার মিনিংটা কেমন হয়। আমরা যদি প্রথমেই বলি কে এই ব্যক্তি, তার কার ড্রাইভিং লাইসেন্স লাগবে, তাহলে সব কিছু কিন্তু আমরা এখানে পড়েই পাবো। যেমন রানা ইজ এ স্কুল টিচার, ঠিক আছে, রানা একজন স্কুল শিক্ষক। হি হ্যাজ টু গো টু স্কুল বাই পাবলিক বাস, সে পাবলিক বাসে করে স্কুলে যেতে হয়। ইনস্পাইট অফ হ্যাভিং এ কার এট হোম, বাসায় গাড়ি থাকা সত্ত্বেও, তার মানে সে গাড়ি চালাতে পারে না। এই জন্য গাড়ি চালানোর জন্য তার কি দরকার হতে পারে, নাও হি নিডস আ ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ হিজ কার। তার গাড়িটা চালানোর জন্য তার একটা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। সো যে রানা উইল টেক হিজ ড্রাইভিং টেস্ট নেক্সট উইক, নেক্সট উইকে সে ড্রাইভিং টেস্টটা দিবে। অতএব সে প্ল্যান করলো যে তাকে অনেক টাইম স্পেন্ড করতে হবে সেই ড্রাইভিং, প্যারালাল পার্কিং, স্টাডিং ট্রাফিক রেগুলেশনের উপর। তাহলে এই বাক্য আর এই বাক্যের মূল পার্থক্য যদি আমরা বুঝি, তাহলে আমরা রিঅ্যারেঞ্জ সম্পর্কে কিছু ধারণা আমরা পাবো। কিন্তু যদি প্র্যাকটিক্যালি আমরা পরীক্ষায় রিঅ্যারেঞ্জের দিকে তাকাই, তাহলে রিঅ্যারেঞ্জ মূলত 3টা অ্যাঙ্গেলে রিঅ্যারেঞ্জ পরীক্ষায় এসে থাকে। 1 নম্বরটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা পার্সন বেসড বা বায়োগ্রাফিক্যাল, আমরা বলছি ব্যক্তিকেন্দ্রিক বা জীবনীমূলক রিলেটেড আমাদের রিঅ্যারেঞ্জ পরীক্ষায় আসে। আর আরেকটা হিস্টোরিক্যাল বেস বা অ্যাবস্ট্রাক্ট টপিকস হতে পারে, বা ডেসক্রিপশন বেস, ভাবমূলক বিষয়গুলো, বর্ণনামূলক ভিত্তি, বর্ণনামূলক যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা আসতে পারে। আর হচ্ছে মোরাল স্টোরিজ বা নৈতিক যে গল্পগুলো, আমরা যে গল্পগুলো শুনে থাকি, সেগুলো বেস করে কিন্তু পরীক্ষায় রিঅ্যারেঞ্জ আকারে আসতে পারে।
তো আমরা এখন দেখব যে ব্যক্তি জীবন, আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ব্যক্তির জীবন প্রথম যে চ্যাপ্টারটা, তার মধ্যে আমরা দুটো পাবো, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আমরা পাবো কিন্তু সেই নেলসন ম্যান্ডেলা, তারপর দ্য লিজেন্ড অফ গাজী, হারকিউলিস, শেখ কামাল, ব্রোজেন্ডাস, এই রিলেটেড কিন্তু বায়োগ্রাফিক্যাল তাদের আমাদের রিয়ারেঞ্জ পরীক্ষায় আসতে পারে। আবার যদি একটু সিম্পলি দেখি যে এই রিয়ারেঞ্জটাই যখন আমরা সাজাবো, সাধারণত কিভাবে সিকোয়েন্সগুলো মেনটেন হয়, এই অর্ডারগুলো কেমন হতে পারে। যেমন যেই ব্যক্তিকে নিয়ে পরীক্ষা আসবে, স্বাভাবিক তার ব্যক্তির পরিচয় আমরা দিব, তার জন্ম সংক্রান্ত তথ্য আমরা দিব, তার শৈশব তার কেমন ছিল সেই জিনিসটা আমরা উল্লেখ করব, তারপর নিঃসন্দেহে আমরা তার শিক্ষা জীবন সেখানে তুলে ধরব, এবং শিক্ষা জীবনের পর চলে আসবে তার কর্মজীবন বা সাংসারিক জীবন, এবং তার কৃতিত্ব, তিনি কোথায় কোথায় কৃতিত্ব বা কিন্তু তার কন্ট্রিবিউশনটা, পরে তার মৃত্যু বা উপসংহার আমরা টেনে দিব। আবার যদি আমরা বিশেষ কোনো ঘটনা, বিখ্যাত সে স্থাপনার যদি বিষয় পরীক্ষা আসে, হতে পারে দ্য আনফরগেটেবল হিস্ট্রি, আর 7 মার্চে সেই বক্তব্য, ফোক মিউজিক, ব্যাঙ্গলস ফেস, আ ওয়ারিয়ার অফ লাইট, ফ্যামিলি রিলেশনশিপ, সে নো টু পুলিং, পরীক্ষায় আসতেই পারে। এক্ষেত্রে আমাদের বিশেষ দর্শনীয় কোনো স্থান রিলেটেড যদি হয়, তার মানে আমরা সবসময় বলি আসলে দর্শনীয় স্থানটা আসলে কি, বা সেটা কোথায় অবস্থিত, এটা কখন নির্মিত হয়েছে, নির্মাতার নাম কি, বা কি উদ্দেশ্যে সেটা নির্মিত হয়েছে, কেন সেটা বিখ্যাত, এবং সেটা উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরতে হবে, পরিশেষে আমাদের উপসংহার টেনে দিতে হবে। আবার যদি আমরা নৈতিক যে গল্পগুলো বলি, গল্পের শুরু শেষ কোন জায়গায় বলা খুব টাফ, তারপরেও আমরা কিছু বলে থাকি যে শুরুর যে টাইমিং, শুরুর যে বাক্যগুলো সাধারণত শুরু হয় ওয়ান্স আপন এ টাইম, লং টাইম এগো, আমরা এইভাবে কিন্তু নর্মালি নৈতিক যে বাক্যগুলো বলে থাকি। এটা হচ্ছে একটা আপনাদের ধারণা দিলাম যে আমাদের পরীক্ষাগুলোর ক্ষেত্রে রিরেঞ্জ কয়ভাবে আসতে পারে। এখন আমরা দেখব রিরেঞ্জ সলভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসগুলো, যেগুলো খুবই খুবই দরকার। 1 নম্বর টিপস আমাদের তরফ থেকে, সেটা হলো রিঅ্যারেঞ্জের আমার থিম বা আইডিয়া বোঝার জন্য যে আমাদের প্রথমেই সেন্টেন্সগুলো একটু পড়তে হবে। এটা কি দর্শনীয় স্থানকে কেন্দ্রিক করে রিয়ারেঞ্জ আসছে কিনা, ব্যক্তি কেন্দ্রিক রিয়ারেঞ্জ কিনা, নাকি এটা কোনো মরাল স্টোরি রিলেটেড রিয়ারেঞ্জ কিনা, সেটা বোঝার জন্য সেই লেখাগুলোর থিম বা আইডিয়া বোঝার জন্য আমাকে সেন্টেন্সগুলো পড়তে হবে। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তির নাম বা তার বিশেষ পরিচয় দিয়ে শুরু হয়, তাহলে ধরে নিব সেটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল, বা ওই বাক্যটা হবে প্রথম বাক্য যে কোনো রিয়ারেঞ্জ সাজানোর ক্ষেত্রে। আর 3 নম্বরটা, যদি কোনো সেন্টেন্সে দেখো প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, যেমন আই ইউ বাদে, যেমন প্রোনাউনগুলো যদি হতে পারে এভাবে, হি, শি, ইট, দে, দ্যাট, দিজ, দোজ, কোনো সেন্টেন্স শুরু হয়, এটা কিন্তু কোনোভাবেই কোনো রিঅ্যারেঞ্জের ফার্স্ট সেন্টেন্স হতে পারে না। আবার 4 নম্বরে যদি একটু আমরা দেখি, যদি বায়োগ্রাফিক্যাল না, গল্পের আকারে, যেমন থাকতে পারে এইভাবে, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, লং এগো, হ্যাভ ইউ হার্ড, ইউ শুড হ্যাভ হার্ড, দেয়ার লিভড, ইত্যাদি শুরু হলে সাধারণত এগুলোই কিন্তু রিঅ্যারেঞ্জের প্রথম সেন্টেন্সটা হয়ে থাকে। এখানে কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যেমন একটা তোমার জন্য পড়ি, লং এগো দেয়ার লিভড আ ভেরি কাইন্ড ম্যান নেম হাতিম দায়। তো পাঠটা ঠিক এইভাবেই মোরাল স্টোরিগুলোও থাকতে পারে। আবার আমরা যদি আরেকটা 5 নম্বর যে অ্যাডভাইস সেটা দেখি, তাহলে দেখবে যে অনেক সময় দেখা যায় সেন্টেন্সগুলো অগুছালো থাকে, যেহেতু তো সেন্টেন্সে তুমি যদি আর্টিকেলে কিছু ব্যবহার দেখতে পাও, একটা সেন্টেন্সে রয়েছে এ বা এন এর ব্যবহার দিয়ে শুরু হয়েছে, আর একটা সেন্টেন্স দা দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রে সাজানোর নিয়মটা হচ্ছে এ এন যুক্ত বাক্যটা সেটা প্রথমেই আসবে, ঠিক তাদের পরে কিন্তু দা যুক্ত বাক্যটা আসবে। আবার যদি একটা সেন্টেন্সের মধ্যে দেখা গেল যে অগোছালো সেন্টেন্সের মধ্যে তুমি সেন্টেন্স দেখছো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তাহলে সাজানোর নিয়মটা কিন্তু আগে আসবে সিম্পল, তারপরে আসবে কম্পাউন্ড, তারপরে আসবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটা। সেটা কীরকম দিলে, এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। দেখো লেখা আছে রানা ওয়াজ ইটিং অ্যালোন, এটা একটা সিম্পল সেন্টেন্স, মনে করো একটা প্যাসেজ, একটা লাইনে আসে সেন্টেন্সে, এটা প্রথম বাক্য, বিকজ আ সিম্পল সেন্টেন্স। তারপর রানা ওয়াজ আনকমফোর্টেবল অ্যান্ড হাইড হিজ ফেস ইন আ বুক, তাহলে এটা হচ্ছে আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার ওয়েন হি লুকড আপ হি স দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান হি হ্যাড এভার সিন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স।
তার মানে পুরোটাই যদি সাজায় তাহলে আগে আসবে সিম্পল, মাঝখানে আসবে কম্পাউন্ড, শেষের দিকে আসবে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আর আরেকটা, যদি তুমি কোনো সময় দেখতে পাও কোনো সেন্টেন্স শুরু হয়েছে বা রয়েছে সেখানে বাট বা সেন্টেন্স রয়েছে সো তারপরে নাও, তাহলে সিকোয়েন্স কিন্তু বাট সো নাও দিয়ে তোমাকে সাজাইতে হবে। যেমন আমি যদি বলি রানা ইজ অ্যারোগেন্ট বাট অনেস্ট, সো আই ক্যান ট্রাস্ট হিম, নাও হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে সিকোয়েন্সটা আসলো কীভাবে, বাট সো এবং নাও দিয়ে জিনিসটা যুক্ত হলো। এবং কোনো সেন্টেন্সের শুরুতে যদি তুমি দেখতে পাও হেন্স, ফাইনালি, দেয়ারফর, ধরে নিবে বাক্যটা কিন্তু ক্লোজিং সেন্টেন্সকেই ইন্ডিকেট করছে। আর এতগুলো আসলে অ্যাডভাইস মনে রাখাও তো একটা ব্যাপার, এর জন্য আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এখন আমরা রিঅ্যারেঞ্জের একটা স্যাম্পল কোয়েশ্চেন সলভ করব, যেটা পরীক্ষায় এক্স্যাক্টলি এইভাবে থাকতে পারে। আমাদের মূলত এটা টেক্সট বুক থেকে নেওয়া, যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাস ম্যারিগো রিলেটেড ছিল, আমি ম্যারিগো রিঅ্যারেঞ্জটাই দিয়েছি সহজে বোঝার জন্য। আমরা ঠিক এইভাবেই সেন্টেন্সগুলো পাবো আর এটাকে আমাদের সাজাইতে হবে। এই জন্য প্রথমে আমরা এ টু জে পর্যন্ত সেন্টেন্সগুলো পড়বো। ধরে নাও আমি জানি না বা তুমিও এটা জানো না, তো এখন আমাদের ধরে নিতে হবে কি হতে পারে। এটি কি কোনো ব্যক্তি রিলেটেড, নাকি কোনো বায়োগ্রাফিক্যাল কোনো কিছু, নাকি কোনো প্লেসকে বলেছে। সো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, এক নাম্বারটা একটু পড়ি, দেখো লেখা আছে এখানে মাই ফাদার লিভস ভেরি ফার আওয়ে। প্রথম প্রশ্ন আসবে মাই ফাদার কার বাবা, এখন আমি জানি না, তাহলে আমি এক নাম্বার সেন্টেন্সটা দিতে পারি না। এক, আই এম স্টিল ওয়েটিং, কে ওয়েট করছে সেটাও কিন্তু এখনও আমরা জানি না সেটা কে বলছে। তো বলছে মাই নেম ইজ ম্যারিগো, এই যে একটা পয়েন্ট আছে মাই নেম ইজ ম্যারিগো, তাহলে এখানে হতে পারে আমরা ম্যারিগো সম্পর্কে, তাহলে ধরে নিলাম যে ব্যক্তি সম্পর্কে, যেহেতু আমরা প্যাসেজটা পড়েছি একটা বাচ্চা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে মাই নেম ইজ ম্যারিগো ক্যান বি দ্য, প্রথম বাক্যটা হতে পারে মাই নেম ইজ ম্যারিগো। তারপর দুই নাম্বারটা বলছে আই ওয়ান্ট টু গো টু হিম। এখন প্রশ্ন যদি আমি এটাই পড়ি তাহলে প্রথম প্রশ্ন আসবে হিমকে, সেটা ক্লিয়ার না, তার মানে এটা দুই নাম্বার বাক্যে আসবে না। তারপর আই এম 30 ইয়ার্স, আমরা জানি আই বলতে ম্যারিগোকে বোঝাচ্ছে, তাহলে ম্যারিগোই বলছে তার পরিচয়, তার মানে এটা হচ্ছে দুই নাম্বার সেন্টেন্সে চলে আসলো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। তারপর দেখো এফ নাম্বারটা, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। এখন আমরা বলবো হয়তো বা স্ট্রিট বলেছে মাই হোম, এটার সাথে ঠিক আছে, কিন্তু এখানে একটা মূল বোঝার বিষয় আছে। এই প্রেক্ষাপটটা কিন্তু আমি জানি না সে কেন স্ট্রিটে রয়েছে, এই জন্য আমরা প্রেক্ষাপট দেওয়ার পর আমরা এই সেন্টেন্সটা দিলে আরও মিনিংফুল হয়। এই জন্য আমি স্কিপ করলাম, 3 নম্বরের বাক্যটা দিলাম না। নাও শি ইজ ম্যারিড টু, তাহলে নাও শি যদি ম্যারিড হয় বাক্যটার প্রশ্ন আসবে শি বলতে কাকে বোঝানো হচ্ছে, সেটা কিন্তু আমরা শিওর না। লেটস সি, এখন আসবে মাই মাদার, কার মা, ম্যারিগোর মা। হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি, দ্যাট মিনস এখানে আমরা চাইলে এটা 3 নম্বরে আমরা দিতে পারতেছি। এখন বলা চলে যে জি নাম্বারটা এখানে 4 নাম্বার দিতে পারবো। এখন এই যে নাও শি বলতে ম্যারিগোর মা ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখন আই বেগড হিম, যেহেতু তার মা সম্পর্কে আমরা লিখছি, হিম তার বাবা এখনো এখানে আসবে না, তার মায়ের রিলেটেড আরও কিছু হয়তো আমরা দেখব। যেমন যে নাম্বারটা 5 নাম্বার হতে পারে, কারণ দেখো শি টোল্ড মি, শি বলতে কে, তার মা তাকে বলেছিল শি টোল্ড মি টু গো আওয়ে, তার মানে যে নাম্বারটা বললাম 5 নাম্বারে। এরপর আসবে তার বাবার রিলেটেড, কারণ মা জানলাম, মায়ের দিকগুলো জানলাম, এরপর তার বাবার সম্পর্কে। দেখো বাবা সম্পর্কে প্রথমেই বলা ছিল এই জায়গায়, তাহলে 5 নাম্বার ছিল এটা, ঠিক এটা হবে 6 নাম্বার। মাই ফাদার লিভস ভেরি ফার আওয়ে, আমার বাবা অনেক দূর থাকে আমার তরফ থেকে। তাহলে এখন যদি বলি আবার সেই বাবা যার কাছে যেতে চায়, তার মানে ঠিক এটা হবে 7 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, যে আই ওয়ান্ট টু গো টু হিম বাট হি ওন্ট টেক মি আইদার, সেও কিন্তু আমাকে আর নিতে চায় না। তার যেহেতু চায় না, এই জন্য সাথে আই বেগড হিম, এই পার্টটা 8 নম্বরে চলে আসবে। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই আ বাস টিকিট, সে কিন্তু বলেছে যে আমাকে অনুরোধ করেছে যে আমাকে কিছু টাকা সেন্ড করে দাও যাতে আমি বাসের টিকিট কাটতে পারি। তো এখন এটার সাথে লিঙ্কেজ কোনটা সেটা আমার বের করার জন্য, তার মানে সে বেগ করেছে, তার মানে টাকা পাঠাবে এরকম ওটা আসা, তার মানে এখন আমরা 9 নাম্বার থেকে এইটা দিতে পারি, কারণ বলছে আই এম স্টিল ওয়েটিং
বাট হি হ্যাজ নট আনসার। এখন দেখেন তো কোনটা বাকি আছে। এখন বাকি আছে কিন্তু লাস্টে এই এফ নাম্বারটাই। এই জন্য প্রেক্ষাপট তো জেনেছেন, তার মা বিয়ে করে নিয়েছে, তার বাবা অনেক দূরে থাকে, কেউ নিতে চায় না। এখন তার মূল পার্টটা হচ্ছে এই জায়গায়, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। ঠিক এটাই হচ্ছে লাস্ট পার্ট। দেখেন এখানে কিন্তু আনসারটা আমাদের দেওয়া আছে। এবং রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আরেকটা হয় যে রিঅ্যারেঞ্জ যখন আমরা শেষের দিকে যখন এটা প্রেজেন্টেশন করি, ঠিক এইভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি নাম্বার সিকোয়েন্স দিয়ে। অনেকে আবার ভাবে যে এটা আবার লিখবো কি না, সেটা লিখলেও হয়, না লিখলেও হয়। যদি তোমার পর্যাপ্ত সময় হাতে থাকে তাহলে ঠিক এই অনুযায়ী পুরো প্যাসেজটাই তুমি সুন্দর করে সাজিয়ে লিখবে। আই হোপ এই ভিডিওটা তোমার রিঅ্যারেঞ্জ সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।